আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তাহমিনা, ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গত ক্লাসের অঙ্কটা কি পরে ক্লাস সংগ্রহ করেছিলা? জি স্যার, অঙ্কটা করেছি কিন্তু এটার মুনাফার অংশটা টাকাগুলো মিলতেছে না। ম্যাথ করে আপনাকে মানে ছবি পাঠিয়েছি ইনবক্স। পাঠাইছো? জি স্যার, পাঠিয়েছি। কখন, আজকে নাকি আগেই? স্যার আজকে সকাল বেলা 9টা বাজে পাঠিয়েছি। ও, এই জন্য দেখি নাই। তো সকাল 9টা ক্লাস রেডি করতেছি, এই জন্য চোখে পড়েনি। আচ্ছা, দেখবো না কি প্রবলেম হয়েছে। আচ্ছা অংশীদারি কারবার চিন্তা করতেছি যে এখন তো মোটামুটি তোমরা পারো মনে হয়, শেষ করে দেবো। স্যার, আর দুইটা অঙ্ক প্র্যাকটিস করেনি, মানে আর কয়েকটা ক্লাস, দুইটা ক্লাসে একটু ঠিক আছে, প্রবলেম হয় আমার। আচ্ছা। না, প্রবলেম হলে ক্লাস করবো, মুনাফার সমস্যা নেই। প্রবলেম হলে ক্লাস করবো, অসুবিধা নেই। আমরা তো সমস্যা রাইখা শুধু ক্লাস আগাই গিয়ে লাভ নেই, সমাধান করে আমরা আগা যাবো, অসুবিধা নেই। বাকিরা তো এখনো আসে না, দেরি করে প্রতিদিনই, তো বিপদ হয়ে গেল। এক হলো 40 মিনিট পরে ক্লাস স্যার, যায়। হুম, বলো। গত ক্লাসে কি কোনো ইম্পর্টেন্ট টিপ না, দিয়েছিলেন যে? গত ক্লাস হয়েছে কি তোমার, আমার এখানে ওই ওয়াইফাই লাইন কেটে গেছিল পুরো এলাকা। এই কারণে আমি তোমার এই কম্পিউটারে ক্লাস করতে পারি নাই, ক্লাস করছিলাম মোবাইলে। তো মোবাইলে তো আর স্লাইড দিতে পারি না, এই কারণে মুখে মুখে একটা হুম, উদ্দীপক বলে দিছি। এটা ওই ওরা কারিমা আর হলো লিখে নিয়েছিল, তামিশা। হুম। তা বলছিলাম যে তোমরা এটা করো, এই জন্য আর কোনো স্লাইড তোমার দেওয়া হয় নাই, আর ওইভাবে রেকর্ডও হয় নাই, এই জন্য ইউটিউবে দেই নাই। শুধু ওই উদ্দীপকটাই বলে দিছি মুখে মুখে, ওদেরকে বলছি তোমরা অঙ্কটা করে করে নিও বাসায়। বুঝতে পেরেছো? জি স্যার। মানে গত ক্লাসে প্রবলেম হয়েছিল আর কি, আমার এই যে নেটওয়ার্কের কারণে। তো দেখি আজকে আরেকটা অঙ্ক পড়াবো ইনশাল্লাহ। এগুলো পারলে মোটামুটি অঙ্ক তোমাদের আয়ত্তে চলে আসবে, করতে পারবা। আর এই অধ্যায় থেকে পরীক্ষায় অন্তত 2টা অঙ্ক আসবে তোমাদের জন্য, বোর্ড পরীক্ষায়। যেহেতু সিলেবাস শর্ট করে দিয়েছে, হুম, সুতরাং এটা অধ্যায় বড় অধ্যায়, এখান থেকে মিনিমাম 2টা অঙ্ক পরীক্ষা আসবে। বোর্ড পরীক্ষা আসবে, টেস্ট পরীক্ষাও আসবে, প্রি-টেস্ট পরীক্ষাও এখান থেকে 2টা অঙ্ক দেবো। সুতরাং এগুলো ভালো করে পারতে হবে। তবে একটা জিনিস খেয়াল করো, অংশীদারি কারবারের যে তথ্য খুব সীমিত, মানে একই জিনিস বারবার কিন্তু আসতেছে ঘুরে ফিরে। অর্থাৎ যদি একটা জিনিস বুঝে যাইতে হুম। পারো পারো, তাহলে কিন্তু এটা পারা খুব সহজ হবে। হুম, হ্যাঁ, এভাবে সহজে আছে। হুম, কিন্তু লাস্টের যে মূল অংশটা বের হয় ওটার মধ্যে একটু প্রবলেম হয়। ঠিক হয়ে যাবে, প্র্যাকটিস করো, ঠিক হয়ে যাবে। আর এমনি অঙ্কগুলো করে করে কি করবে জানো, বই শেষ দিয়ে যে বোর্ডের প্রশ্নগুলো আছে না, হুম, এই বোর্ডের প্রশ্নগুলো প্র্যাকটিস করবা। সে 15 সাল থেকে শুরু করে 19 সাল পর্যন্ত যত বোর্ডের প্রশ্ন দেওয়া আছে, এই বোর্ডের প্রশ্নগুলো বসে বসে অঙ্ক করবো বাসায়, দেখবা তখন তোমার আরো ইজি হয়ে যাবে, প্রবলেমও সলভ হয়ে যাবে। ওকে স্যার। 5 মিনিট হয়ে গেল, কেউ আসতেছে না ক্লাসে। আচ্ছা, হলো আমরা শুরু করে দিই, ওরা আসলে তো আসলো। হ্যাঁ, ইয়েস না? দেখো তাহমিনা, একটা উদ্দীপক দিয়েছি এখানে, উদ্দীপকটা পড়ো, ভালো করে পড়ো, পড়ে দেখো কোনো প্রবলেম হয় কিনা, কোথাও বুঝতে সমস্যা আছে কিনা। উদ্দীপকটা পড়ো। জি স্যার।
স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নুসরাত, তুমি তো ডুমুরের ফুল হয়ে গেলা। হুম? স্যার ফোনের ডিসপ্লে নষ্ট ছিল স্যার, ওর কোনোভাবে ক্লাস করতে পারি নাই। এই যে বললাম তারপর তুমি একেবারে ডুমুরের ফুল। ডুমুরের ফুল বুঝো তো? স্যার আর কি বাহ্যিক দিক থেকে সুন্দর কিন্তু ভিতরে ফাঁকা, না 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 এটা না? না না না। তাহলে ওটা কি ফুল জানি ছিল স্যার, এরকম একটা বাঁকা বাংলা ফল ছিল। হ্যাঁ স্যার, আমি বাংলা দেখতে পাচ্ছি। বাংলা বাগধারা পড়ো নাই? স্যার বাগধারা পড়ছো? ভুলে পড়ছি। বাগধারা। স্যার পড়ছিলাম, ভুলে গেছি। ডুমুরের ফুল মানে অদৃশ্য বস্তু, মাঝে মাঝে দেখা যায়, হঠাৎ হাওয়া হয়ে যায়, অদৃশ্য বস্তু আর কি। হ্যাঁ, অমাবস্যার চাঁদ এরকম, যে হঠাৎ করে আবির্ভাব হয়, আবার হঠাৎ করে কই হারায়, অদৃশ্য হয়ে যায়, এরকম জিনিসকে বলা হয় ডুমুরের ফুল। স্যার আর অদৃশ্য হবো না। বহুদিন তুমি মিস করে ফেলেছো, অনেক আমরা আগায় গেছি। কেন এত মিস করলা? তা ঠিক আছে, দেখো, ধন্যবাদ, আজকে আসছো এই জন্য ধন্যবাদ। এখন মনোযোগ দাও, দেখো আমরা একটা অঙ্ক নিয়ে কথা বলতেছি, অংশীদারি কারবারের। হ্যাঁ, পড়ো। ইয়াসনা, শুনতে পাচ্ছ নাকি? জি স্যার, পাচ্ছি। তুমিও তো এরকম হয়ে যাচ্ছ আস্তে আস্তে, ঘটনা নাকি? তুমিও তো হারায় যাও, ব্যাপারটা কি? মাঝে মাঝে আসো, আইসে আবার কই যাও গা? স্যার এখানে এমন অবস্থা, আমি না কাউকে বুঝতে পারতেছি, না কেউ আমাকে বুঝতে পারতেছে। স্যার এটা কোন অধ্যায়, কোন পেপার? এটা সেকেন্ড পেপারের দ্বিতীয় অধ্যায়। সেকেন্ড পেপারের দ্বিতীয় অধ্যায়। ঠিক আছে। রামিসা, দেরি কেন? স্যার একটু কাজে ছিলাম, এই কারণে দেরি হয়ে গেছে। ক্লাস আবার কাজও করো তুমি? বাহ, কাজের মানুষ তাইলে। কি নাস্তা বানাইছো? জি স্যার, ও তো কাজের মেয়ে। নাস্তা বানাইছিলা? না স্যার, একটু ওই যে হাতের কাজ ছিল আর কি। হাতের কাজ কি? কাঁথা কাঁথা সেলাই করো? কাঁথা? না স্যার, শাড়ি। শাড়ি? শাড়ি না আবার কি স্যার, সেলাই ওগুলা করো? ছাড়াও কিছু কাজ থাকে স্যার। তাই? যাক, ভালো কাজ করা, ভালো কাজ করতে হবে, কিন্তু ক্লাসের টাইম বাদ দিয়ে করতে হবে। ক্লাসের টাইমে কাজ করা যাবে না, ক্লাসের টাইমটা বাদ দিয়ে করতে হবে। হ্যাঁ স্যার, ওইটাই স্যার। 9 মিনিট লেট হয়েছে স্যার। অনেক সময়, 40 মিনিটের মধ্যে 9 মিনিট, 25% প্রায়। হ্যাঁ, খেয়াল করো। যাই হোক, মনোযোগ দাও। ইনু, মিনু ও পিনু একটি অংশীদারি কারবারের 3 জন অংশীদার। 2020 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে 3 লাখ টাকা, 2,50,000 টাকা ও 2 লক্ষ টাকা। এটা ছিল তাদের মূলধন। এই মূলধনকে বলা হয় প্রারম্ভিক মূলধন। এবং চলতি হিসেবে উদ্বৃত্ত ছিল ইনুর 10,000 টাকা, মিনুর 8,000 টাকা ডেবিট, আর পিনুর 6,000 টাকা ক্রেডিট। ইনুর আর পিনুর ছিল ক্রেডিট ব্যালেন্স, আর মিনুর ছিল ডেবিট ব্যালেন্স। তো তোমরা যারা ক্লাস করেছো, তাহমিনা করেছো, রামিসা করেছো, তোমরা বলো দেখি যে এই অঙ্কটা যেহেতু চলতি হিসাব দেওয়া আছে, আমরা কোন পদ্ধতিতে করব অঙ্কটা? চলতি হিসাব। স্থায়ী মূলধন। স্থায়ী হিসাব। স্থায়ী মূলধন পদ্ধতি। হ্যাঁ হ্যাঁ, রামিসা ঠিক আছে, এটা হলো স্থায়ী মূলধন পদ্ধতি। যেখানে চলতি হিসাব থাকবে, চলতি হিসাব দেখলেই বুঝতে হবে এটা স্থায়ী মূলধন পদ্ধতিতে করতে হবে। চুক্তি অনুযায়ী মূলধন উত্তোলন ও চলতি হিসাবের উদ্বৃত্তের উপর 10% সুদ ধার্য করতে হবে। 3টে জিনিসই সুদ হবে: মূলধনের সুদ হবে, উত্তোলনের সুদ হবে, এবং চলতি হিসাবের ব্যালেন্সেরও সুদ ধরতে হবে। তো তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে, আমি বলেছিলাম চলতি হিসাবের ব্যালেন্স মানে হচ্ছে, যেমন ইনুর 10,000 টাকা ক্রেডিট, ক্রেডিট মানে হচ্ছে কারবারের কাছ থেকে ইনু টাকা পাবে, অতএব এইটার সুদ কারবারের জন্য খরচ। এই ক্রেডিট ব্যালেন্সের সুদ পাবে ডেবিট দিকেই, এটা কারবারের জন্য ব্যয়, অংশীদারের জন্য আয়। আর ডেবিট ব্যালেন্স মানে হচ্ছে
মিনুর কাছ থেকে কারবার টাকা পাবে, মিনু কারবার থেকে টাকা বেশি নিয়ে গেছে, এই 8,000 টাকার সুদ এটা কারবারের জন্য আয়, মিনুর জন্য ব্যয়। এই কারণে এটা লাভ লোকসান আবন্টনের ডেবিট ক্রেডিট দিকে বসবে। ডেবিটের সুদ বসে ক্রেডিট দিকে, কারণ এটা কারবারের জন্য আয়। পিনুর হলো ক্রেডিট, ক্রেডিট মানে পিনু কারবার থেকে টাকা পাবে, এজন্য পিনুর টাকার সুদ হবে কারবারের জন্য খরচ, এটা বসবে বন্টনের ডেবিট দিকে। এটা কারবারের জন্য ব্যয় আর পিনুর জন্য হচ্ছে আয়। তো একথা বলা আছে চুক্তি অনুযায়ী মূলধন উত্তোলন ও চলতি হিসাবের উদ্বৃত্তের উপর 10% সুদ ধার্য করতে হবে, এটা তো বলেছি। ভবিষ্যৎ মুনাফার আশায়, ভবিষ্যৎ মুনাফার আশায় ইনু কারবার হতে সারা বছরে 15,000 টাকা নগদ ও 4,000 টাকার পণ্য উত্তোলন করে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, ইয়েস না বলো, ইনু যে 15,000 টাকা নগদ উত্তোলন করেছে এটার সুদ হবে কয় দিনের? স্যার 6 মাসে। 6 মাসের, এটা সুদ হবে 6 মাসের। হ্যাঁ, ভেরি গুড। আর পণ্য উত্তোলনের সুদ হবে কয় দিনের? পণ্য উত্তোলনের, স্যার এটা তো সুদই হবে না। পণ্য উত্তোলনের সুদ হবে না। পণ্য উত্তোলনের সুদ হয়েছে না স্যার? বললে ধরতে হয় না, ধরার দরকার নেই। জি মিনু প্রতি সপ্তাহে 250 টাকা করে উত্তোলন করে। মিনু, রামিসা বলো, মিনুর সুদটা তুমি কিভাবে ধরবা? মিনুর সুদ স্যার মিনিটটা কি তাহলে পুরো বছরের হবে, মানে সপ্তাহে যতগুলো, সেই বছরে যতগুলো টাকা আছে? মিনুর ব্যাপারে বলা আছে প্রতি সপ্তাহে সে উত্তোলন করছে 250 টাকা করে। তো প্রতি সপ্তাহে বললে এটা সুদ আমরা কিভাবে ধরবো? রামিসা বলো। ইয়েস না, তোমার সাউন্ড ক্লিয়ার হচ্ছে না। হ্যাঁ, তোমার সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না। তাহমিনা করতে পারবা? জি স্যার। বলো। 250 কে ফার্স্টে 52 দিয়ে গুণ করব, তারপরে 10% সুদ ধরবো, তারপর গুণ 12 দিয়ে ভাগ আর 6 দিয়ে গুণ। হ্যাঁ, ভেরি গুড। 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ। ওকে, ফাইন। যেহেতু প্রতি সপ্তাহে উত্তোলন করেছে এই জন্য প্রতি সপ্তাহের উত্তোলনকে আগে 52 দিয়ে গুণ করতে হবে, কারণ 52 সপ্তাহ 1 বছর। কারণ হলো 52 সপ্তাহে 1 বছর। এই জন্য 250-কে 52 দিয়ে গুণ করে যে টাকাটা হবে এটা হলো মোট উত্তোলন। সেই উত্তোলনকে আগে 10% সুদ বের করতে হবে। 10% সুদ বের করে এটাকে 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ, কারণ 6 মাসে সুদ ধরতে হবে। এই ক্ষেত্রে সুদ হয় 6 মাসের। ঠিক আছে? এবার বলছে পিনু প্রতি মাসের প্রথম তারিখে, পিনু প্রতি মাসের প্রথম তারিখে 1500 টাকা করে নগদ উত্তোলন করে। তাহলে পিনুর সুদটা কিভাবে ধরবা? পিনুর সুদটা হবে কিভাবে, কে বলতে পারো? বলো। 1500 টাকাকে ফার্স্টে 12 দিয়ে গুণ করব, গুণ করবা। তারপর 10% সুদ বের করে তারপর 12 দিয়ে ভাগ আর 6.5 দিয়ে গুণ। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, যেহেতু প্রতি মাসে বলা আছে, প্রতি মাসে বললে যেহেতু আমাদের 12 মাসে 1 বছর, এই জন্য 12 দিয়ে গুণ করব। গুণ করে পরে 10% করব। 10% করে 12 দিয়ে ভাগ 6.5, 6.5 দিয়ে গুণ, কারণ প্রতি মাসের প্রথম বললে 6.5 মাসে সুদ ধরতে হয়। ফাইন। কারিমা, ঘুম থেকে উঠেছো? কারিমা, জি স্যার। দেরি কেন? স্যার নেটের প্রবলেম ছিল তাই। এই কথাগুলো দেখ, কোনো কিছু বলার নাই, নেটের প্রবলেম। ঠিক আছে, এখন প্রবলেম সলভ হয়েছে তাহলে, তাই না? না স্যার, মাঝে মাঝে
নেটটা আবার ডিস্টার্ব করতেছে, ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আহ, ঠিক আছে, তাহলে সংযোগ থাকো, দেখো, চেষ্টা করো। লাস্ট ক্লাসে দুইটা যে অঙ্কটা দিয়েছিলাম তোমাকে এবং রামিসাকে, তোমরা কি অঙ্কটা করতে পেরেছিলা? রামিসা, কারিমা, তোমাদের যে অঙ্কটা দিয়েছিলাম তোমরা কি করতে পেরেছিলে অঙ্কটা? কথা বলো, কথা বলো, পারছো কি পারো নাই বলো। রামিসা করেছিল অঙ্কটা গত ক্লাসে যেটা দিয়েছিলাম? ইয়াসনা, তোমার কথা আসতেছে না, তোমার কথা বোঝা যাচ্ছে না। তুমি কথা বলতেছো ইয়াসনা, চেষ্টা করতেছো, কিন্তু আমি কথা শুনতে পাচ্ছি না। তো ঠিক আছে, খেয়াল করো। বছরের মাঝামাঝি সময়ে মিনু কারবারকে 20,000 টাকা ঋণ প্রদান করেন। বছরের মাঝামাঝি সময়ে মিনু কারবারকে 20,000 টাকা ঋণ প্রদান করেন। এখানে এই ঋণের, হ্যালো হ্যালো, জি স্যার, শুনতেছি। তোমাকে শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। বলতেছিলাম যে মিনু বছরের মাঝামাঝি মিনু কারবারকে 20,000 টাকা ঋণ প্রদান করেন। এখানে ঋণের সুদ কয় পার্সেন্ট বা কয়দিনের সুদ হবে এই ব্যাপারে সরাসরি কিছু উল্লেখ করা নাই। তো তোমরা এই ক্ষেত্রে সুদ ধরবা কিভাবে, তোমাদের কথা কি মনে আছে কি? জি স্যার। বলো তো দেখি ইয়াসনা। স্যার সুদ ধরবো 6 মাসে। 6 মাসে কয় পার্সেন্ট? 6%। 6%, হ্যাঁ, ভেরি গুড। তাহলে এই ঋণের উপরে 6% করে 6 মাসে সুদ ধরতে হবে। হ্যাঁ, ধন্যবাদ ইয়াসনা, একদম ক্লিয়ার। এরপরে দেখো স্যার সার্বক্ষণিক। আমি বলেছি। তামিনা বলেছ? যাক, যে জি বলেছো স্যার। তাকে ধন্যবাদ। হ্যাঁ, এবার খেয়াল করো, সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য ইনু মাসিক 1500 টাকা এবং পিনু মাসিক 2000 টাকা করে বেতন পাবে। ইনু কাজ করে, সে মাসে বেতন পাবে 1500 টাকা। পিনুও ব্যবসার মধ্যে চাকরি করে, সেও মাসে বেতন পাবে 2000 টাকা। দুজনেই বেতন পাবে প্রতি মাসে। এখন কথাটা বলা আছে বেতন পাবে, বেতন পান এই কথা যদি বলা থাকতো তাহলে বুঝতাম তারা টাকাটা পেয়ে গেছে। অথবা যদি বলতো তারা বেতন প্রতি মাসে নগদে গ্রহণ করে, তাহলে বুঝতাম বেতনটা নগদে নিয়ে গেছে। যেহেতু লেখা আছে বেতন পাবে, সুতরাং তারা বেতন এখনো কারবার থেকে নেয় নাই, বেতন কারবারের মধ্যে রয়েছে। এজন্য এই বেতনটা অংশীদারদের মূলধন হিসাবেও যাবে, লাভ লোকসান বন্টন হিসাবেও যাবে। যেহেতু বেতন কারবারের জন্য খরচ, সেহেতু এটা লাভ লোকসান বন্টনের ডেবিট দিকে যাবে, আবার অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট দিকে যাবে। মূলধন হিসাবে যাবে না, চলতি হিসাবে যাবে। স্যার ইয়াসনা নেটের জন্য কিছু শুনতে পারতেছে না। হ্যাঁ, ইয়াসটা নেটে প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারতেছি। ইয়াসটার এখানে নেটের কোনো একটা সমস্যা হচ্ছে। উপরিউক্ত সমন্বয় সমূহ হিসাবভুক্ত করার পূর্বে কারবারের নিট মুনাফা ছিল 1,62,025 টাকা। 1,62,025 টাকা। অংশীদারি চুক্তিপত্রে উল্লেখ ছিল যে বন্টনযোগ্য মুনাফার প্রথম 20,000 টাকা ভাগ করব আমরা 40%, 35% এবং 25% হারে, এবং বাকি টাকা ভাগ করব তাদের মূলধন অনুপাতে বন্টন করা হবে। বাকি টাকাটা, এই যে বাকি টাকাটা মূলধন অনুপাতে বন্টন করব, এই মুনাফার বন্টনটাকে তোমরা করতে পারবা? জি স্যার।
কারিমা, মুনাফার বন্টনটা দ্বৈত হারে বন্টন মনে আছে, পারবা করতে? স্যার আরেকবার একটু বলে দেন। বলে দিব। আচ্ছা ঠিক আছে, খেয়াল করো। ইয়াস না, তোমার নেটে সমস্যা হচ্ছে, কথা তোমার কইতেছো কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। তোমরা কি ইয়াসটা কথা শুনতে পাও সবাই? না স্যার, আমিও শুনতে বোঝা পাচ্ছি যাচ্ছে না, না। কিন্তু ইয়াস না বলতেছে কিন্তু শুনতে পাচ্ছি না। খেয়াল করে দেখো, প্রথম বলছে মিনুর ঋণ হিসাব প্রস্তুত করো, লাভ লোকসান বন্টন হিসাব তৈরি করো, অংশীদারদের চলতি হিসাব ও মূলধন হিসাব প্রস্তুত করো। তাহলে আমরা আগে ক নাম্বারের কাজটা করি। ক নাম্বার, মিনু ঋণ হিসাব, এটা খতিয়ান। এই ঋণ হিসাব মানে হচ্ছে খতিয়ান। তো খতিয়ানটা কিভাবে করবা? খতিয়ানটা করবা, আগে তুমি লিখবা ঋণ আনছে বছরের মাঝামাঝি। বছরের মাঝামাঝি বলতে বোঝায় জুলাই মাসের 1 তারিখ অথবা জুন মাসের 30 তারিখ। এখানে জুন মাসের 30 লিখলেও হবে, জুলাই মাসের 1 লিখলেও হবে। লিখে এবার লিখবা নগদান হিসাব। কারণ ঋণ আনার জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, মিনু ঋণ হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, মিনু ঋণ হিসাব ক্রেডিট। এই জন্য নগদের নাম দিয়া এটা ঋণের ক্রেডিট দিকে বসবে 20,000 টাকা। আবার লাভ লোকসান বন্টনে ছিল ঋণের সুদ, ডিসেম্বর 31 তারিখ দিয়া এই যে এখানে ছিল, হ্যাঁ দেখো, এই যে ঋণের সুদ, মিনু ঋণ হিসাব লেখা, ঋণের সুদ 600 টাকা। এই 600 টাকা বসবে এখানে ঋণের সুদ। এটা ক্রেডিটে যোগ হয়ে যাবে, যোগ হয়ে 20,600 টাকা হয়ে যাবে। এটাকে বলা হয় ঋণের খতিয়ান। আমরা খ নাম্বারে করেছি ইনু মিনু পিনুর লাভ লোকসান বন্টন হিসাব। তোমরা জানো প্রথমে লিখতে হয় অংশীদারদের চলতি হিসাব লিখে মূলধনের সুদ। ইনুর মূলধন ছিল 3 লাখ টাকা, 10% সুদ হয় 30,000 টাকা। মিনুর মূলধন ছিল 2.5 লক্ষ টাকা, 10% সুদ হয় 25,000 টাকা। পিনুর মূলধন 2 লাখ টাকা, 10% সুদ হয় 20,000 টাকা। এই ছিল 3 জনের সুদ। আবার অংশীদারদের চলতি হিসাব লিখে চলতি হিসাবের সুদ, যাদের চলতি হিসাবের ক্রেডিট ব্যালেন্স, যেমন ইনু আর পিনুর হলো ক্রেডিট ব্যালেন্স, এই ইনু আর পিনুর ক্রেডিট ব্যালেন্সের সুদ হবে ডেবিট দিকে। ইনুর 10,000 টাকার 10% 1,000 টাকা, আর পিনুর 6,000 টাকার 10% 600 টাকা, এই মোট 1,600 টাকা। আবার ক্রেডিট দিকে আইসা প্রথমে নিট মুনাফা লিখবা। এবার অংশীদারদের চলতি হিসাব লেখা উত্তোলনের সুদ, ইনু মিনু পিনু। ইনু সুদ 750, মিনুর 650 এবং পিনুর 975। ইনুর চলতি হিসাব লেখা ইনুর পণ্য উত্তোলন, মিনুর চলতি হিসাব লেখা চলতি হিসাবের সুদ। কারণ মিনুর চলতি হিসাব ছিল ডেবিট ব্যালেন্স 8,000 টাকা, তো ডেবিট ব্যালেন্সের সুদ হয় ক্রেডিট দিকে। এই পর্যন্ত এই পৃষ্ঠায় মানে এই স্লাইডে যা লেখা আছে, এই নিয়ে তোমাদের কোনো প্রশ্ন আছে কারিমা? না স্যার। মানে এখানে যা যা বলেছি এগুলো তোমরা বুঝতে পেরেছো, পারো নাকি? জি স্যার। ভেরি গুড। এবার আসো নেক্সট পেজ। তুমি প্রথমে লিখবা ঋণের সুদ, মিনু ঋণ হিসাবে লেখা ঋণের সুদ। এই ঋণের বেলায় কিন্তু তোমরা মূলধন লিখবা না, চলতি হিসাবে লিখবা না, লিখবা মিনু ঋণ হিসাব। মিনু ঋণ হিসাব লিখে যাবে ঋণের সুদ লিখে 600 টাকা। এবার অংশীদারদের চলতি হিসাব লিখা বেতন, ইনু মাসে 1800, মাসে 1500, 1500 × 12,
তাহলে বেতন হলো 18,000, আর পিনু মাসে 2,000, বছরে 24,000। এই 18,000 আর 24,000 যোগ করে দিতে হবে, 42,000। এবার দেখো আমরা যে কাজটা করবো, আগে তুমি ক্রেডিট দিক যোগ করবা। তুমি আগে যোগ করবা ক্রেডিট দিক। আগে এই ক্রেডিট দিক যোগ করে এখানে যোগফল নামাইবা। এই যোগফলটা এটা নামাইবা, এটা আইনা তুমি ডেবিট দিকে লিখবা। দেখার পরে এই 42,600, 1,600, 75,000 এটা মাইনাস করবা। মাইনাস করলে তোমার হবে কি থাকবে 50,000 টাকা, বেরোবে 50,000 টাকা। তুমি যখন মাইনাস করবা, ডিফারেন্স বের করবা, তখন বের হবে 50,000 টাকা। এইটা তোমাকে দুই ভাবে, দুই নিয়মে ভাগ করতে বলা হয়েছে। দ্বৈত হারে বন্টন। কেমনে বন্টন করবা? এটাকে বলছে দুই ভাগে ভাগ করো। প্রথম 20,000। আচ্ছা কারিমা বলো তো, 50,000-এর মধ্যে যদি প্রথম 20,000 ভাগ করে দেই, আর কয় টাকা থাকে? স্যার 30,000। 30,000 টাকা থাকে। ফাইন, ভেরি গুড। এই 30,000 টাকা থাকে আলাদা। প্রথম 20, তারপরে 30 ভাগ করবা কেমন দেখো। প্রথমে ইনু, এই প্রথমে ইনু দিবা, ইনুরে 20,000-এর বলো তো ইনু কয় পার্সেন্ট? কয় পার্সেন্ট? 40%। ইনুর ভাগে 40% যোগ আর থাকে 30,000। এই 30,000 হলো পনেরো ভাগের 6 ভাগ। তুমি যখন ভাগ করবা তখন তার এই টাকাটা আসবে। এখন তোমাদের প্রশ্ন হইতে পারে, স্যার 15 আইলো কোত্থেকে? অঙ্কে বলা আছে দেখো, ভাগ হবে তাদের প্রারম্ভিক মূলধন অনুপাতে। প্রারম্ভিক মূলধন অনুপাতে প্রারম্ভিক মূলধন হ্যাঁ ছিল 3 লাখ, 2.5 লাখ, 2 লাখ। এটাকে যদি অনুবাদ করে দেখো, 3 লাখ অনুপাত 2.5 লাখ, দুই লাখ। এই ছিল অনুপাত। তো এটাকে ছোট করবা। এখানে শূন্য আছে কয়টা বলো তো? তিনের মধ্যে শূন্য আছে কয়টা? 5টা। আর এখানে আছে কয়টা? 4টা। এখানে 5টা। তাহলে আমারে বলো কমন শূন্য কয়টা? তিনটার মধ্যে কমন শূন্য 4টা। 4টা। 4টা কমাই দাও, 4টা মাইনাস করে দাও, বাদ দিয়ে দাও। দেখো 30 অনুপাত 25 অনুপাত 20। এবার আমরা ছোট করতে পারি না? আমি কেমন ছোট করছি বুঝছো? এখান থেকে 4 শূন্য জি মাইনাস স্যার। বাদ দিছি, এখান থেকে 4 শূন্য বাদ দিছি, এখানে 4 শূন্য বাদ দিয়েছি, থাকলো 30, 25, 20। এটাকে আবার কয় দিয়ে ভাগ করা যায়? 5 দিয়ে ভাগ করা যায় না? 5 দিয়ে 5 6 5 6 কত? 30, 30। 5 5 25, 4 5 20। 20। তাহলে আমরা আবার ছোট করলাম।
তো ছোট করলে এবার অনুপাত হলো 6:5:4, তাহলে 6 আর 5 যোগ করলে কত হয়? 11 হয় না? 11 আর 4 15 হইলো না অনুপাতের যোগফল? জি স্যার। এটাকে জি বলছে স্যার। প্রারম্ভিক মূলধন অনুপাত। এটি আমি এখানে ভাগ করেছি। তোমার এখানে দেখো এই 15/6, 6 হইল ইনুর, এই যে এখানে 6, এটা হলো ইনুর, মিনুর হইল 5 আর পিনুর হইল 4। এটাই তোমার এখানে বলা হয়েছে প্রথম 20,000-এর 40% যোগ 30,000-এর 15/6, আবার 20,000-এর 35% যোগ 30,000-এর 15/5, আবার 20,000-এর 25% যোগ 30,000-এর 15/4। তুমি যখন এভাবে ভাগ করবা তখন তার ভাগে আসবে 17,000, তার ভাগে আসবে 13,000, তার ভাগে হবে 20,000। বলো ভাগ করাটা বুঝছো না বুঝো নাই? কারিমা, ভাগ করাটা কি বুঝছো তোমরা? স্যার আগে কি 50,000 কে 20,000 আর 30,000 আলাদা এভাবে করবা। করে তারপর করব? হ্যাঁ, ও তারপরে আচ্ছা। করবা। কারণ তার কারণ কি? কারণ এখানে বলছে তুমি মুনাফাটা 2 ভাগে ভাগ করো। বন্টনযোগ্য মুনাফার প্রথম 20,000 একভাবে আর বাকিটা অবশিষ্টটা আরেকভাবে। এজন্য তুমি 50-কে আগে 2 ভাগে ভাগ করবা, 20,000 আর 30,000। তাহলে ওই 50, এই 50-কে 20,000-এ ভাগ করবা এক নিয়মে, আর 30-কে ভাগ করবা এক নিয়মে। এই জন্য বলে 2 নিয়মে বন্টন, দ্বৈত হারে বন্টন। তো 2 নিয়ম পাইবা কই? এটা এখানে বলে দিছে। দেখো প্রথমটা হলো এই নিয়মে, প্রথম 20,000 হলো এইভাবে ভাগ হবে, আর পরের 30,000 এইভাবে ভাগ হবে। এখানে বলা আছে অঙ্কের মধ্যে, এই জন্য এইভাবে 2 ভাগে ভাগ হবে। ঠিক আছে? জি স্যার। পারবা ভাগ করতে? জি স্যার। ভেরি গুড। ঋতু, তুমি কিছু বুঝতেছো? ঋতু আছে না গেছে? আছো তো। ঋতু, তুমি কিছু বুঝো না বুঝো নাই? কথাই তো কয় না। তাহমিনা, পারবা করতে বন্টনটা? জি স্যার, ইনশাল্লাহ পারবো। ভেরি তার গুড। কথা কিন্তু শুনতেছি না। হ্যাঁ, আমি বলতেছিলাম ঋতু তুমি কি বুঝতেছো কিনা কিছু, সেটা বলতেছিলাম। জি স্যার, বুঝার চেষ্টা করতেছি স্যার, ক্লাস আগের গুলো দেখে নিব। আচ্ছা ঠিক আছে, দেখে নিও, ফাইন। দেখো এরপরে আমরা করব অংশীদারদের চলতি হিসাব। যখন চলতি হিসাব করব সেটা কিভাবে করব দেখো। লিখবা ইনু মিনু ও পিনু চলতি হিসাব। চলতি হিসাব লিখে আগে এদিকে লিখবো জানুয়ারির 1 তারিখ দেওয়া ব্যালেন্স বিডি। এটা কোন ব্যালেন্স লিখবো? চলতি হিসাবের ব্যালেন্স। এই যেখানে দেওয়া চলতি হিসাবের ব্যালেন্স দেওয়া আছে 10/6, এটা দুইটা ক্রেডিট, এটা হলো ডেবিট। তাই আমরা এটা লিখবো, দুজনেটা লিখবো ক্রেডিট, ব্যালেন্স বিডি। আর ওটা ছিল ডেবিট, লিখবো ডেবিট দিকে ব্যালেন্স বিডি। এবার লাভ লোকসান বন্টন লিখে এখানে আসবে মূলধনের শোধ, চলতি হিসাবের শোধ, মুনাফার অংশ, আসবে বেতন। আচ্ছা, আমার একটা প্রশ্ন তোমাদের কাছে, একজনে বলো, কারিমা অথবা তাহমিনা বলো, এখানে ঋণের সুদরা আসে নাই কেন? ঋণের সুদরা এখানে আসে নাই কেন? কারণ এটা মূলধনের অংশ না। কারণ এটা ঋণ হিসাবে আসবে না, এই জন্য এখানে লেখা ছিল ঋণ হিসাব। এটা ঋণ হিসাবে চলে গেছে। কোথায় চলে গেছে? এটা চলতি হিসাব বা মূলধনের অংশ নয়, এটা ঋণের অংশ, এই জন্য ঋণ হিসাবে চলে গেছে। হ্যাঁ, ফাইন, ধন্যবাদ। এই জন্য কখনো ঋণের সুদ এখানে আসবে না। আর এখানে আসছে উত্তোলন। উত্তোলন দেখো আসছে, হ্যার ছিল 15,000, হ্যার সপ্তাহে 250, 52 সপ্তাহে হয় 13,000, হ্যার ছিল মাসে 1500। একটু তোমার লাইনে থাকো, 1 মিনিট লাইনে থাকো।
স্যার অফ কেন? স্যার হ্যাঁ, মেয়েরা যেটা বলতেছিলাম যে ঋণের শোধ এখানে আসবে না, এখানে লিখবা উত্তোলনের বিষয়টা বলেছি, উত্তোলনের শোধ লিখবা, পণ্য উত্তোলন লিখবা, চলতি হিসেবে শোধ লিখবা, লিখে আগের মতোই আবার এগুলো যোগ করবা, এগুলো যোগ করে এই যোগফল এখানে লিখবা, এগুলো সেম আগের কাজ, লেখা উপরে এগুলো বিয়োগ করবা, এই তিনটা যখন বিয়োগ করবা তখন এই ব্যালেন্স সিটই বের হবে। এটা সেম ভাবে মিনুটে যোগ করবা, যোগ করে যখন এই যোগফল এনে লিখবা, যখন এই তিনটা এখান থেকে বিয়োগ করবা তখন এই ব্যালেন্স সিটই বের হবে। এখানে আবার এগুলো সব যোগ করবা, যোগ করার পরে যখন এটা লিখবা, এইটা এখানে আনার পরে আবার এগুলো বিয়োগ করবা, বিয়োগ করলে এই ব্যালেন্স সিডি বের হবে, এই সিডি পরে ব্যালেন্স বিডি লিখবা। ঠিক আছে? চলতি হিসাব তোমরা করেছো, চলতি হিসাব তোমাদের মনে হয় পারা উচিত, পারবা মনে হয়, আমার যে ধারণা। পারবা না চলতি হিসাব করতে? জি স্যার ইনশাআল্লাহ পারবো। ইনশাল্লাহ। এ দেখো মূলধন হিসাব, মূলধন হিসাব তো একেবারে সহজ, মূলধন হিসেবে কিছুই নাই। প্রথমে মূলধনের ব্যালেন্স বিডি, যেহেতু অতিরিক্ত মূলধন নাই, এটি ব্যালেন্স সিডি, এটি আবার ব্যালেন্স বিডি, এখানে আর কিছুই আসবে না, খালি তারিখটা চেঞ্জ হবে। ব্যালেন্স বিডি হবে জানুয়ারির 1 তারিখ, আর ব্যালেন্স সিডি হবে ডিসেম্বরের 31 তারিখ, আর এখানে আবার ব্যালেন্স বিডি হবে জানুয়ারির 1 তারিখ। এতে শুধু তারিখটা বদলাবে, আর এই টাকাটাই এটিই ব্যালেন্স বিডি, এটিই ব্যালেন্স সিডি, এটি আবার ব্যালেন্স বিডি পরের মাসের 1 তারিখ দিয়া। এটাকে বলা হয় স্থায়ী মূলধন পদ্ধতি, অর্থাৎ মূলধন কোনো পরিবর্তন হবে না, মূলধন যা ছিল তাই থাকবে। বলো এবার তোমাদের এখানে উদ্দীপকের আলোকে কোনো জায়গায় তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? কারিমা বলো, কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার। পারবা করতে ইনশাল্লাহ? জি স্যার ইনশাল্লাহ পারবো। হ্যাঁ, এটা যে অঙ্ক দিয়েছি, এটা এগুলো যদি পারো তাহলে অংশীদারি কায়দার অনেক অঙ্ক ইনশাল্লাহ পারবা, কারণ এটা একটা সহজ অঙ্ক না, কঠিন অঙ্ক দিয়েছি। এগুলা পারলে, আর পিছনে পিছনে এই কদিন যে কতগুলো অঙ্ক করেছো, যদি সবগুলো অঙ্ক এক এক করে প্র্যাকটিস করো, সবগুলো স্লাইডে তো তোমাদের ইউটিউবে দেওয়া আছে এবং তোমাদের গ্রুপে দেওয়া আছে, তোমরা এই অঙ্কগুলো যদি প্র্যাকটিস করো, আমার বিশ্বাস অংশীদারি কারবার ইনশাল্লাহ পারবা। আর ঋতু, তুমি পিছনের থেকে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম ক্লাস থেকে ক্লাসগুলো করবা বাসায়, যেহেতু তোমাদের গ্রুপে দেওয়া আছে এবং তোমাদের ইউটিউবে তোমাদের প্লেলিস্টে দেওয়া আছে, সুতরাং তুমি দ্বিতীয় অধ্যায়ের 1, 2, 3, 4 এইভাবে, আজকে তো এটা 10 নাম্বার ক্লাস, সবগুলা ক্লাস যদি তুমি একদিন একদিন একটা একটা করে করো, তাহলে তুমি অঙ্ক করতে পারবা ঋতু, বুঝছো? অতএব তুমি ট্রাই করো, চেষ্টা জি করো, স্যার। চেষ্টা করো, ইনশাল্লাহ পারবা। তো বলো, আর কারো কোনো সমস্যা আছে? তাহমিনা, কোনো বুঝতে পেরেছো? কোনো প্রশ্ন আছে? না স্যার বুঝতে পেরেছি। পারবা না করতে ইনশাল্লাহ? ইনশাআল্লাহ পারবো। তো করো আল্লাহর রহমতে। তো দেখি, আমি আরেকটা অঙ্ক তোমাদের সামনের সপ্তাহে করাবো,
যদি তোমরা বলো যে না ইনশাল্লাহ এখন পারবো, তাইলে আমরা এই অধ্যায় চেঞ্জ করব। আর যদি বলো যে না আরো কয়েকটা অঙ্ক করা লাগবে, তাহলে দরকার আরো কয়েকটা অঙ্ক করবো। তা যত করেই করি না কেন, তোমাদেরকে কি করতে হবে, বাসায় অঙ্ক করতে হবে। তোমরা, আমি আগে বলেছি, বই থেকে তোমাদের যে বইটা পাঠ্য আছে লেকচার পাবলিকেশনস এর, তোমরা এখান থেকে এক্সাম্পল দেখে অঙ্ক করবা। আর বোর্ডের যে অঙ্কগুলো আছে বইয়ের শেষ পৃষ্ঠায়, বইয়ের শেষ দিকে বোর্ডের একটা অংশ আছে, ওই বোর্ডের অংশ থেকে বোর্ডের সবগুলো অঙ্ক করবা ধাপে ধাপে। প্রথম 2015 সালের অঙ্কগুলো করবা, পরে 16 সালের অঙ্কগুলো করবা, পরে 17 সাল করবা। এইভাবে যখন সালের অঙ্কগুলো শেষ করতে পারবা, দেখবা ইনশাল্লাহ আর কোনো প্রবলেম থাকবে না। তো অংশীদারি কারবারের আরো একটা নিয়মের অঙ্ক বাকি আছে, তো সেটা আমি তোমাদের করাই নেই। এই জন্য করাই নেই, তোমাদের যে শর্ট সিলেবাস দেখেছি, সেই শর্ট সিলেবাসে ওই অঙ্কটা দেখছি ওইখানে রাখে নাই। এই কারণেই তোমাদেরকে ওইটা আমি আর ওইখানে আগাই নেই। তারপরও যদি দরকার হয়, সেটা যখন ক্লাসে আবার সশরীরে ক্লাস করবা, তখন প্রয়োজনে 2-3টা ক্লাস ওইখান থেকে করে দেব। আগে আমরা এই পরিবর্তনশীল মূলধনের পদ্ধতি আর স্থায়ী মূলধন পদ্ধতি, নিশ্চয়তার অঙ্কটা তোমাদের করাইছি না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, নিশ্চয়তা দাও সহজ, নিশ্চয়তা আর হচ্ছে দ্বৈত হারে বন্টন। মূলত ওই চারটা, একটা পরিবর্তনশীল মূলধন, একটা স্থায়ী মূলধন, একটা নিশ্চয়তা, দ্বৈত হারে বন্টন। এই চারটা অঙ্ক পারলে তোমার অংশীদারি কারবারের তোমার আমি বলবো যে অনেক কিছু তোমার শিখা হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখি সামনে আরো 2-1টা অঙ্ক করানোর পরে তোমাদের যদি নিজে নিজে যখন অঙ্ক করতে পারবা, তখন আমি ইনশাল্লাহ এই অধ্যায় চেঞ্জ করে দেব। ঠিক আছে? তোমাদের কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকে ক্লাস তাহলে এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।